জয় নিতাই, জয় গৌর। আমরা রাত্রেবেলায় ছিলাম হচ্ছে দিকগাঁও, অর্থাৎ ওটাকে লাটবন বলা হয়। এই লাটবনে আমরা গতকাল রাত্রিবেলা ছিলাম, ওখান থেকে আজকে সকালবেলা রওনা দিচ্ছি। প্রায় 6টা বেজে গেছে, 6টার দিকে আমরা রওনা দিচ্ছি। আস্তে আস্তে সবাই হেঁটে হেঁটে যাচ্ছি, এরা আমাদের পদযাত্রা। এটা রাজবাড়ির একটা অংশ, সুন্দর মনোরম পরিবেশ। সকালবেলায় হাঁটলে পরে অন্তত একটা জিনিস খুব ভালো লাগে, হাঁটার সময় কোনো শারীরিক কষ্ট হয় না। যখন সূর্যের আলোটা পড়ে তখন একটু কষ্ট বা ঘাম বা শরীরের একটু অসুবিধা হয়, কিন্তু যদি সকালবেলার দিকে বেরোনো হয় তাহলে পরে খুবই সুন্দর পরিবেশ। সামনে ময়ূর, আমরা আস্তে আস্তে এগোচ্ছি। আমরা পরবর্তী যে জায়গাটা যাব সেটা হচ্ছে খোয়াগ্রাম। এবার সব জায়গায় সব বিষয়গুলো দেখানো হচ্ছে না, কারণ আমরা পরিক্রমা মার্গের ওই স্থানগুলোকে ভেতরে প্রবেশ করছি না। বিশেষ বিশেষ জায়গায় যেখানে আমরা বিশ্রাম করব সেই জায়গাগুলো আমরা বিশ্রাম করার জন্য ওখানে থাকছি, কিন্তু সব জায়গায় প্রবেশ করা হচ্ছে না। তো আমরা চলছি। পরিক্রমা মার্গের 84 পরিক্রমা মার্গে আমরা রাস্তায় যেতে যেতে প্রচণ্ড খুবই আনন্দ করতে করতে যাচ্ছি। পাশে খুব সুন্দর সুন্দর অপূর্ব সুন্দর পরিবেশ, এই চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, আবার মাঠ ঘাট। আমরা খুব ঘরের সংখ্যা বা বসতি জনবসতি, আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি প্রায় 8 কিলোমিটার 10 কিলোমিটার কোনো জনবসতি থাকে না। এখানে একটা সাধুর আশ্রমে আমরা এসেছিলাম, তো সাধুর আশ্রমে একটু কিছুক্ষণ বিশ্রাম করব, তারপর আবার খোয়াগ্রামের দিকে যাব। পরিক্রমা কাদা পরিক্রমা মেইন রাস্তা অনেক ভালো, একই রাস্তা মেইন রাস্তা ওটা পুরো পিচের রাস্তা ছিল। বড় বড় পাতা, কাদার মধ্যে দিয়ে এটা কি বট গাছ তো না? হ্যাঁ, অসত্য না বট? বট। দারুণ সিনারি, সুন্দর। আমরা যাচ্ছি খোয়াগ্রামের দিকে, আর 2-3 কিলোমিটার বাকি আছে। মানে রাধারানী সখীর দিনে খেলতেন, হারিয়ে যেতেন। খো গিয়া মানে হারিয়ে গেছে। সখীরা রাধারানী খুঁজতেন, কৃষ্ণ মাঝে মাঝে লুকিয়ে পড়তেন, সখারা খুঁজতেন। এই জন্য গ্রামটার নাম খোয়াগ্রাম, তাই তো? আয় নিতাই ভাই একটু বল, 2 মিনিট যা জানিস বল। এই জানি না, এই তো বিরাট জ্ঞান। আমি জানি না, বিশাল ব্যাপার। আর ভাই বড় জ্ঞান। 2 মিনিট। পরিবেশটা কি সুন্দর না? হ্যাঁ, সাধুর আশ্রমে বিশ্রাম করার পর আবার আমাদের পথ চলা। মাঝখানে আমরা ছোট ছোট কুল দেখতে পেয়েছি। আমাদের চিত্ত কাকু দেখে কুলগুলো তুলছে, বলে কাকু খাবেন? তো আমরা কুলগুলো তুলে 2টা একটা করে খেতে খেতে যাব। বিশেষ কয়েক জায়গায় একদম কাদা মাখা রাস্তা পেয়েছিলাম, কিন্তু এখন যে রাস্তাটা আমরা পেয়েছি তার পাথরের সঙ্গে কাদা মেশানো। মানে পা ফেলতে গেলে দেখা যাচ্ছে যেখানে পা ফেলছি পিছলে অন্য জায়গায় পা চলে যাচ্ছে। যাই হোক, আমরা এবার খোয়াগ্রামে যেখানে ভগবানের লীলা করেছিলেন সেই লীলাস্থলীতে এসেছি। এটা হচ্ছে সেই মন্দির যেখানে আমরা রাত্রে বিশ্রাম করব, দুপুরে বিশ্রাম করব, সেই স্থান। আবার দেখার পর আবার পথ চলা শুরু করব।
এটা হচ্ছে সেই খোয়াগ্রাম। আমরা এক জায়গায় বিশ্রাম করার জন্য আবার হাঁটার পর বিশ্রাম করছি। আমরা নাম সংকীর্তন করে আবার আমাদের হাঁটা পথ, আমাদের চলা শুরু। মাঝখানে রাস্তায় ময়ূর দর্শন করে ময়ূরের পরিবেশটা আমরা একটু দর্শন করছি। অপূর্ব শোভা, গ্রাম্য পরিবেশ। এটা হচ্ছে সীমা পরিক্রমা রোডের মধ্যে পড়ে। বাবা রাধে। হ্যাঁ, ও এগুলো দুয়াই যায়। এগুলো কি বলে, এক নাম কে ইসকা? জয় গৌর। আমরা এখন যে খোয়াগ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি এখন, তো বদ্রীনাথের দিকে যাব। খোয়াগ্রামের বিষয়বস্তুটা কি এবং মাহাত্ম্যটা কি, ওটা সম্বন্ধে একটু নবদ্বীপ প্রভুর থেকে আমরা একটু শুনবো। জয় জয় শ্রী রাধে শ্যাম। জয় গৌর। আমরা 84 কোষ পরিক্রমার আজকে দ্বিতীয় দিন এবং সকালে বেরিয়েছি লাঠাবন, যাকে দিগ বলা হয়, দিগ। সেখানে ব্রজবাসীরা এত আদর করেছেন, মানে রুটি সবজি একদম ঢালাও, হালুয়া পেয়ে আমরা সকালবেলা বেরিয়েছি। এসে উঠেছিলাম খোগ্রামে। খোগ্রামে এখানকার মাহাত্ম্য গ্রন্থে বলছেন যে ভগবান কৃষ্ণচন্দ্র শ্রীমতী রাধারানীর যখন মন খারাপ করতো, সখীরা তাকে আনন্দ দেওয়ার জন্য, শ্রীমতী রাধারানীর মনোরঞ্জনের জন্যে তার সঙ্গে লুকোচুরি খেলা খেলতেন। খো গেয়া, রাধারানী খুঁজে পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, কোনো সখীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই খো গেয়া, হ্যাঁ, তার থেকে এই খেলাটার নাম হলো খো নামার খেলার সৃষ্টি হলো। তো এইখানে সেই লীলাটি হয়েছিলেন যেখানে আমরা একটু আগে ছিলাম, যেখান থেকে বেরিয়েছি যে স্থান থেকে, তার নাম খোগ্রাম। খোগ্রাম থেকে এখন আমরা 2 কিলোমিটার মতো এসেছি আর কি। যাচ্ছি আদি বদ্রীনাথের দিকে, আদি বদ্রী। দূরে পাহাড় দেখা যাচ্ছে, সম্ভবত 6-7 কিলোমিটার। পাহাড়টা দেখিনি। বাঁদিকে এবং ডান দিকে দুদিকে ক্ষেত, ব্রজমাইরা। আমরা ওই যে ডান দিকে ব্রজমাই, ব্রজবাসী সব ছোটো ছোটো ঘর, আর দেখতে পাচ্ছি মোষ গরু বাঁধা রয়েছে। আমরা একবার সকালে জয় রাধে বলবো, ওরাও বলবে, দেখবে। জয় জয় শ্রী রাধে। তো চলেছি এই রাস্তা দিয়ে। এটা কি বাজরা ক্ষেত নাকি ক্ষেত? মানে প্রকৃতি ব্রজধামকে সুন্দর করে সাজিয়েছে তার মনের মতো। পৃথিবী ধরণী দেবী ব্রজধামকে সুন্দর, আর বৃষ্টির মধ্যে তার রূপ আরও সুন্দর হয়েছে প্রকাশিত। বৃষ্টি, বর্ষাকাল, চারিদিক সবুজ হারা ভরা, আর পাহাড়ের কোলেগুলো ছোটো ছোটো ঘর দেখা যাচ্ছে। আমরা এগোচ্ছি, এরপরে যাব পৌঁছে বদ্রীনাথ। এখান থেকে সম্ভবত 5-6-7 কিলোমিটার হবে। আমাদের সঙ্গে আছেন নিতাই দাস বাবাজি মহারাজ। সামনে আসুন। নিতাই ভাই আমাদের, মজা করি ভাইয়ের সঙ্গে। নিতাই ভাই খুব সুন্দর সুন্দর কথা বলে। এবারে চুপ আছে, বলবে কাল পরশু থেকে শুরু করবে। আর আমার বাঁ দিকে, ডান দিকে আছেন বীরবল্লভ দাস। পদের মধ্যে নাম আছে না, বীরবল্লভ দাস। আর গৌর গোয়াল গোস্বামী একদম সামনে আছেন। তিনি
চলেছেন সামনে, তারপর তপন বাবা, পেছনে আমাদের উড়িয়া বাবা একজন আছেন, তার নাম বনমালী দাস, বা উনি রাধাকুণ্ডে থাকেন। হ্যাঁ, আর আরেকজন আছেন, তিনি লজ্জা পাচ্ছেন, সামনে আসছেন না, সুশান্ত বাবা। ওনারা গাড়ি করে কিছু লোক আসে সঙ্গে, কিন্তু আমাদের সঙ্গে কষ্ট করতে পায়দা নিয়ে পড়েছেন। আমরা চলেছি, সকালে প্রচণ্ড কাদার উপর দিয়ে ছবি আছে গতকাল। হ্যাঁ, আচ্ছা, পাহাড়ের উপরে মেঘগুলো দেখা, মেঘ ভারী সুন্দর, পাহাড়ের উপরে মেঘ, সূর্য। ঠিক আছে, জয় জয় শ্রী রাধে, 84 কোষ পরিক্রমা কি জয়। নাম করে কম্বল চাল, আলু চাল, হ্যাঁ, বদ্রীনাথ যেতে যেতে রাস্তায় আমরা একটা কদম্বের বাগান দেখলাম, এবং এরকম বিরল প্রজাতির কদম্ব বাগান আমরা খুব দেখিনি বললেই চলে। তো আমরা সেই কদম্ব বনে প্রবেশ করেছি। এই বদ্রীনাথ মার্গের পথে বদ্রীনাথে যেতেই এই কদম্ব বাগানটা পড়ে। খুব মোটা মোটা একদম বেশ বড় সড়ো কদম গাছ, আপনারা দর্শন করুন কদম বাগান। কদম বাগান দর্শন করে আবার আমাদের পথ চলা শুরু। সামনে খুব সুন্দর ময়ূর আমরা ময়ূর দেখে ময়ূরের ভিডিওটা একটু রেকর্ডিং করলাম, খুব সুন্দর লাগছে পরিবেশ। এরপর আমরা বদ্রীনাথে এসে পৌঁছেছি। এটা হচ্ছে বদ্রীনাথের মূল গেট। ভগবান বদ্রীনাথ দর্শনের জন্য আমরা ভেতরে প্রবেশ করব। বদ্রীনাথের প্রসঙ্গ বলতে গেলে একটুই বলতে হয়, মা যশোদা একদিন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে বলছেন, বাবা আমি বদ্রীনাথ কেদারনাথ দর্শন করব। তো ভগবান মায়ের অভিলাষ পূরণের জন্য এই 84 কোষ ব্রজমণ্ডলের মধ্যেই বদ্রীনাথকে স্থাপন করলেন, প্রতিষ্ঠা করলেন, বা কী বলবো, আবাহন করলেন। সেই বদ্রীনাথের এটা হচ্ছে তপ্তকুণ্ড। যেমন বদ্রীনাথে তপ্তকুণ্ড মানে যে কুণ্ডের মধ্যে জলটা সবসময় গরম হয়, সেই রকমই এখানে আলাদা করে তপ্তকুণ্ড নির্মাণ করেছেন। সেই বদ্রীনাথ মন্দির। আমরা এখন বদ্রীনাথ মন্দিরে এসে উপস্থিত হয়েছি। বদ্রীনাথ মন্দিরে খুব সুন্দর ঝোলার পরিবেশ আছে এবং চারিদিকে গাছগাছলা। এখন আমরা যে স্থানটায় রয়েছি সেটা হচ্ছে ভগবান নীলকণ্ঠদেব। ভগবানের এই নীলকণ্ঠ রূপ আমরা দর্শন করব। একটু সিঁড়ি বেয়ে যেতে হয় উপরে, সিঁড়ি বেয়ে গেলেই উপরে নীলকণ্ঠ মহাদেব। এই নীলকণ্ঠ মহাদেবের মায়ের ইচ্ছা এখানে সব তীর্থগুলোকে মা যশোদার জন্য ভগবান 84 কোষ ব্রজমণ্ডলের মধ্যেই স্থাপন করেছিলেন। এটা সেই নীলকণ্ঠ মহাদেবের মন্দির। আমরা নীলকণ্ঠ মহাদেবকে দর্শন করছি। জয় বাবা নীলকণ্ঠ মহাদেব। এখন যে স্থানে রয়েছে সেটা হচ্ছে লক্ষ্মণ ঝোলা। এখানে রয়েছে, যেমন ঋষিকেশে লক্ষ্মণ ঝোলা আছে, সেই রকমই এখানেও লক্ষ্মণ ঝোলার ব্যবস্থা করেছেন ভগবান।
এখন যে স্থানে রয়েছি সেটা হচ্ছে গঙ্গোত্রী যমুনোত্রী। ভগবান মায়ের জন্য গঙ্গোত্রী এবং যমুনোত্রীর মন্দির স্থাপন করেছেন। এই সেই গঙ্গোত্রী এবং যমুনোত্রীর মন্দির। এখন যে স্থানে আমরা রয়েছি সেটা হচ্ছে দেব সরোবর। দেব সরোবর অর্থাৎ দেবতারা যেখানে স্নান করেন সেই স্থানটা মা যশোদার জন্য ভগবান শ্রী গোবিন্দ এই দেব সরোবর এই ভারতভূমিতে, ভারতবর্ষের ভূমিতে 84 কোষ ব্রজমণ্ডলের মধ্যেই ভগবান স্থাপন করেছেন। সেই দেব সরোবর আপনারা দর্শন করছেন। দেব সরোবরকে খুব সুন্দর পরিবেশ, অপূর্ব মনোরম দৃশ্য, চারিদিকে পাহাড়, মাঝখানে গঙ্গোত্রী যমুনোত্রী লক্ষ্মণঝোলা দর্শন করে আপনি এই দেব সরোবরে আসতে একটু রাস্তাটা খারাপ পাবেন, কিন্তু এইখানের পরিবেশ অপূর্ব সুন্দর পরিবেশ। আপনারা দর্শন করছেন দেব সরোবর। বদ্রীনাথ দর্শন করার পর আমাদের পথ চলা আবার শুরু হবে। ভোর 5টার সময় আমরা বেরিয়ে যাচ্ছি বদ্রীনাথ থেকে।